বাংলাদেশে যে বুড়ারা যেই রাজনীতি করতেছে, ওরা যতদিন, বুড়াদের মৃত্যু যতদিন না ঘটবে ততদিন বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হবে না, বাংলাদেশের রাজনৈতিক কালচার চেঞ্জ হবে না। অন্য অন্য দেশে যেটা ঘটে যে একটা বয়সের পরে মানুষ তার পেশা থেকে চলে যায়, অবসর নেয়, আর বাংলাদেশের সমস্ত পেশা থেকে অবসর নেওয়ার পরে দুনিয়ার আর কিছু করার দরকার নেই, আমার এখন এমপি হইতে হবে, মন্ত্রী হইতে, চেয়ারম্যান হইতে হবে, মেম্বার হইতে হবে। এই তো পুলিশে ঢিল মারতে মারতে এক দৌড়ে সবাই শাহবাগ এসে তো সবাই রে দেখা, মানে তখন কলিজাইতেই বলা হয়েছে। হ্যাঁ, এই হয়েছে 5ই আগস্টের ঘটনা। মাথার এইখান দিয়ে গুলিটা ঢুকে এইখান দিয়ে বের হইলো, পড়ে গেল, তারে পুরা গা শরীর তার একদম রক্তাক্ত হয়ে গেছে। 2-3 জন তাকে রিক্সায় নিয়ে তুলে চলে গেল। তো ওইখান থেকে আমি হচ্ছে এই গুলির ইয়েটা হচ্ছে খুঁজে নিয়েছি আর কি। এইটা আমি এখনো আমার ওয়ালেটে স্মৃতি হিসেবে বহন করি। এই বুলেটের চরিত্র হচ্ছে, ধরেন কিছু বুলেট আছে আপনার এইভাবে যাবে, গিয়ে বের হয়ে যাবে, আর এইটা হচ্ছে যেটা করে, এইটা হচ্ছে এইভাবে ঘুরতে ঘুরতে যায়, গিয়ে হচ্ছে টার্গেটে লাগে। অর্থাৎ আপনার এখান দিয়ে যদি ঢুকে চিকন হয়ে ঢুকবে, এইখান দিয়ে এরকম মোটা হয়ে বের হবে, যেহেতু এটা ঘুরতেছে ঢিল মেশিনের মতো। যে আমাদের 2টা প্রত্যাশা ছিল, একটা হয়েছে এই জালিমের পতন, যে আবুল আহাব ওতবা সাইবার মতো তার পতন, আল্লাহ তাআলা তো তার পতন দিছে। তো আরেকটা হয়েছে এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ওইটাও ইনশাল্লাহ হয়ে যাবে, না হলে আবার নামবো, আবার রক্ত দিব, সমস্যা কি? লাইফ তো এটা বোনাস না, যে ধরেন অন্তত 3বার তো কালিমা পড়ছি যে মারা যাচ্ছি, আল্লাহ তো 3বার ফিরাইয়া দিছে, 4র্থবারে একদম ইনশাল্লাহ উৎসর্গ করে ফেলবো, সমস্যা নেই। তবে আসলে চাঁদাবাজের প্ল্যাটফর্ম হয়ে উঠতে দেখা আমাদের জন্য সুখকর না। তো রিফাত রশিদ সভাপতি হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যেটা করছে, সেটা হচ্ছে সমস্ত কমিটিগুলোকে বিলুপ্ত করে শুধু কেন্দ্রীয় কমিটিটা রাখছে। প্রিয় দর্শক, মেটানোজ নিবেদিত জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে আইনিউজ বিডির বিশেষ অনুষ্ঠান লাল জুলাইয়ের দিনগুলোতে আমি জুয়েল আজম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যিনি আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন, তিনি জুলাই বিপ্লবে একদম সম্মুখ থেকে আন্দোলন করেছিলেন। আমরা আজকে আমাদের সে অতিথির কাছে জানব জুলাই বিপ্লবের শেষ থমথম পরিবেশের স্মৃতি, শেষ থমথম পরিবেশের যে দৃশ্যগুলো আমাদেরকে এখনও শিহরিত করে সে সময়ের কথা। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি আহমেদ ইসহাক। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, দীর্ঘ সময় থেকে আপনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন, কিভাবে আপনার রাজনীতিতে আসা এবং এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, শুরুটাই জানতে চাচ্ছি আপনার কাছে। আমার শুরুটা আসলে অ্যাক্টিভিজমের মাধ্যমে। আমি যেহেতু লেখালেখি করি, ফলে অ্যাক্টিভিজম করতাম। তারপরে বাংলাদেশে একটি সংগঠন প্রতিষ্ঠা হয় রাষ্ট্রচিন্তা নামে। রাষ্ট্রচিন্তার হাত ধরেই আসলে আমার অ্যাক্টিভিজম থেকে রাজনীতিতে আসা। এরপরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতিতে যুক্ত হই এবং সর্বশেষ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করি এবং এটার সভাপতি নির্বাচিত হই। এই যে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনে আপনি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, এই যে একটা আদর্শকে দাঁড় করালেন, এটা কিসের উপর ভিত্তি করে মূলত দাঁড় করানো হয়েছিল? রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যেই রাজনৈতিক মতাদর্শ আছে, এইটা হচ্ছে সংস্কার ধারার যে রাজনীতি। আমরা এখন যে রাষ্ট্র সংস্কার রাজনীতিকে দেখি, এইটা আসলে শুরু হয়েছিল বাংলাদেশের রাষ্ট্রচিন্তার মাধ্যমে। তখন আসলে মানুষ রাষ্ট্র সংস্কার এই 2টা শব্দ বাংলাদেশে খুব একটা একসাথে উচ্চারিত হতো না। এইটা ধরতে গেলে বাংলাদেশে আমরাই জনপ্রিয় করেছিলাম। আগে মানুষ বলতো যে 18 সনের আগে যদি আমরা দেখি, তাইলে কেউ বলতো হচ্ছে রাষ্ট্র মেরামত লাগবে, কেউ বলতো গণতান্ত্রিক রূপান্তর লাগবে, কেউ বলতো ইনসাফ লাগবে। তো আমরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ভাষা নিয়ে আসি। আমরা বলি যে রাষ্ট্র মেরামত আসলে যোগ্য না, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপান্তর করার আগে রাষ্ট্রকে আসলে সংস্কার করতে হবে। তো তখন এগুলা হচ্ছে তাত্ত্বিক আলাপ হিসেবে মানুষ নিত, কিন্তু এখন তো আসলে বাংলাদেশের প্রধান গতিপথ আসলে রাষ্ট্র সংস্কারের রাজনীতি হয়ে উঠেছে। ওই সময়টা ছিল আওয়ামী লীগের দীর্ঘ একটা শাসন আমল।
সেই সময় রাজনীতি করা এই দেশে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় বৃহৎ রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে থাকতো। সেই সময় কিছু অভিজ্ঞতা যদি বলতেন, কেমন ছিল সেই রাজনৈতিক গতিপথ? তখনকার রাজনীতি তো আসলে বয়ান করার ওই অর্থে আসলে কিছু নাই, খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল। আর আমরা রাষ্ট্রচিন্তার টিমটা যারা ছিলাম আর কি, এখানে আমাদের কিছু আইনজীবী ছিলেন, কিছু শিক্ষার্থী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, এবং কিছু সক্রিয় রাজনৈতিক চিন্তা চেতনার মানুষ ছিলেন। তো আমাদের টিমটা আসলে খুবই ছোট ছিল। তো আমরা ত্রৈমাসিক একটা করে ম্যাগাজিন বের করতাম রাষ্ট্রচিন্তা নামে, এইটার সম্পাদনা করতেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মৃত। তো আর আমাদেরকে অন্যান্যভাবে হেল্প করতেন বর্তমান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ভাই। মূলত কাইয়ুম ভাই রাষ্ট্রচিন্তাকে প্রতিষ্ঠা করেন আর কি। তো আমাদের যেই প্রতিকূল পরিবেশে আমাদের রাষ্ট্রচিন্তাকে বাড়িয়ে তুলতে হয়েছে, দেখা গেছে যে আমরা যদি 10 জন মানুষ কোথাও কোনো একটা বিষয় নিয়ে রাস্তায় দাঁড়াইতাম, 10-20 জন মানুষের বেশি আসলেই হইতো না, আক্ষরিক অর্থেই 10-20 জন মানুষই আমরা রাস্তায় নামতাম। আমাদেরকে পিটানো হইতো। ধরেন যাত্রাবাড়িতে আমরা একটা পথসভা করব, যে আমরা কারো বিরুদ্ধে কিছু বলতেছি না, হাসিনার বিরুদ্ধেও কিছু বলতেছি না, অন্য কোনো দলের বিরুদ্ধেও কিছু বলতেছি না, যে আমরা শুধু বলতাম যে রাষ্ট্রের এই জিনিসটা আসলে এই আইন কানুনটা এইভাবে না, এটা এইভাবে হওয়া উচিত। আমাদেরকে এসে পিটায়া চলে যাচ্ছে ছাত্রলীগ যুবলীগ, এই পরিস্থিতি। ছোট্ট একটা গল্প বলি, যে আমাদের করোনাকালীন সময়ে বাংলাদেশের সবচাইতে দারিদ্রতম জেলা কুড়িগ্রাম জেলা, আর সবচাইতে ধনী জেলার মধ্যে একটা জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। এখন করোনার সময় আপনার লজিক কি বলে, যুক্তি কি বলে, যেই জেলা সবচাইতে কম অর্থনৈতিক সক্ষম সেই জেলায় বাজেট বেশি যাবে, আর যেই জেলা অর্থনৈতিকভাবে সক্ষম সেই জেলায় বাজেট কম যাবে, এটা স্বাভাবিক না? কিন্তু হয়েছে তার উল্টা। ধরেন কুড়িগ্রামে যা গেছে তার চাইতে শতগুণ বেশি গেছে নারায়ণগঞ্জে। এখন আমরা যখন পেপার পত্রিকা থেকে এগুলা রাষ্ট্রচিন্তার ফেজ থেকে এবং বিবৃতির মাধ্যমে এগুলা প্রকাশ করলাম, তখন আমাদের টিমের দিদারুল ভূঁইয়াকে গুম করা হলো। কেন গুম করা হয়েছে? যে সে এই তথ্যটা প্রকাশ করছে। এখন তথ্যটা তো সে প্রকাশ করে নাই, সেইটাকে সামনে নিয়ে আসছে। এটা তো পেপার পত্রিকা থেকে কাটিং থেকে নিছে, সরকারি ওয়েবসাইট থেকে সে নিচ্ছে। সরকারি তো এইটা আসলে ওয়েবসাইটে দেখাইছে যে এভাবে। পরবর্তীতে তাকে গুম দেখানো হলো যে সে সরকার বিরোধী অ্যাক্টিভিজমের মধ্যে ছিল। কি অ্যাক্টিভিজমের মধ্যে ছিল? তার জামিন হওয়ার পরে সে ফেসবুকে একটা কবিতা লিখছে, ওই কবিতাটা দেখানো হয়েছে যে ওই কবিতার কারণে তারে গ্রেফতার করা হয়েছে। তাইলে সরকার কি গায়েব জানে যে তারে 8 মাস আগে গ্রেফতার করা হয়েছে, 8 মাস পরে জেল থেকে বের হয়ে সে এই কবিতাটা লিখবে? আমাদের তখনকার পরিস্থিতি ছিল এরকম। তো পরে দিদারুল ভূঁইয়ার সাথে আরও যাদেরকে অন্য মামলায় কারাগারে নেওয়া হইলো, এর মধ্যে মুশতাক সাহেব জেলে মারা গেলেন। তো এরপরে মুশতাক সাহেবকে নিয়ে যখন তুমুল অ্যাক্টিভিজম হলো এবং দিদারুল ভূঁইয়াকে মুক্তি দেওয়ার জন্য দেশি বিদেশি নানা ধরনের চাপ সরকারের প্রতি আসলো, মানবাধিকার কর্মীরা তাদের পাশে দাঁড়াইলো, রাষ্ট্রচিন্তার পাশে দাঁড়াইলো, আমাদের পাশে দাঁড়াইলো, তখন দিদারুল ভূঁইয়াকে জামিন দেওয়া হলো। তো আমরা আসলে এই পরিস্থিতির মধ্যে আসলে রাষ্ট্রচিন্তাকে সামনে বাড়িয়ে নিয়েছি। তো একটা সময় দেখলাম যে আমরা যেই কথাগুলো বলি সেই কথাগুলো আসলে কোনো রাজনৈতিক দলই আসলে শুনতেছেন না। কারণ তারা আমরা প্রথমেই বলতাম যে বাংলাদেশকে আপনি গণতান্ত্রিক করতে হইলে আগে আপনার রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করতে হবে। আপনার দলে যদি গণতন্ত্র না থাকে আপনার রাষ্ট্রে গণতন্ত্র হবে না। আপনার দলে যদি ইনসাফ না থাকে, ধরেন আপনার দলে যদি আপনি সভাপতি হন, আপনার বউ সভাপতি হয়, আপনার মেয়ে সভাপতি হয়, আপনার নাতি সভাপতি হয়, তাইলে এই দেশে তো আর গরিবের সন্তান কেউ যা হইতে পারবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না। তার মানে আপনি বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, বাংলাদেশের যে বড় বড় দলগুলার যে অভ্যন্তরীণ কালচার আছে, এগুলা কোনো পলিটিক্যাল গণতন্ত্র তো নাই। এখানে আছে কি যে মনে হয় যে এক একটা পলিটিক্যাল প্রপার্টি ব্যক্তিগত সম্পত্তি, এইটা পাবলিক প্রপার্টি না, এটা ব্যক্তিগত প্রপার্টি। যে আমাকে যতটা সন্তুষ্ট করতে পারবা সেই অনুযায়ী তোমারে পদ দিব। আমার সর্বোচ্চ সন্তুষ্ট করতে পারলে একটা মিনিস্ট্রি পাবা, প্রধানমন্ত্রী অন্তত তুমি হইতে পারবা না, বড় জোর স্পিকার হইতে পারবা, বড় জোর রাষ্ট্রপতি হইতে পারবা। তো আমরা যখন এইগুলা নিয়ে কথা বলতাম, অন্য পলিটিক্যাল পার্টিগুলা এগুলা আসলে নিত না, এইগুলা হইলে ভালো, কিন্তু আপনারা এগুলা করবে কে?
এর পরবর্তীতে এসে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন নামেও একটা পলিটিক্যাল পার্টি ঘোষণা করি করোনাকালীন। ঠিক সেই সময়টা তো আমরা দেখতে পেলাম যে যারা মূলত সরকারের বিরুদ্ধে যদি কোনো অ্যাক্টিভিজম হয়, কোনো কথা পর্যন্ত বলে, তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হতো। এটা খন্দকার মোশতাকের উদাহরণ আপনি টানলেন, আমরা দেখলাম খন্দকার মোশতাক আহমেদের। আপনাদের এই যে অ্যাক্টিভিজম, এটা কি শুধুমাত্র বুদ্ধিভিত্তিক ছিল? আমরা শুরুতে মনে করেছি যে ধরেন বাংলাদেশের যে সংবিধান আছে, একজন রিক্সা চালক কিন্তু ওই সংবিধানটা কখনো পড়ে দেখেন নাই। সাধারণ যে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষ, ওনারা কিন্তু সাধারণত সংবিধানটা পড়ে দেখেন না। আর পড়ে দেখলেও ওনারা আসলে রাজনীতিটাকে পরিবর্তন করতে পারেন না। রাজনীতিকে পরিবর্তন করেন কারা? রাজনীতি পরিবর্তন নিয়ে কথা বলতে হলে প্রথমেই সমাজের সচেতন মানুষ যারা আছেন, ধরেন যারা পলিটিশিয়ান আছেন, বুদ্ধিজীবী আছেন, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী শ্রেণীর মানুষজন আছেন, তাদের মস্তিষ্কে আসলে ঢুকাইতে হবে যে রাষ্ট্রটা আসলে সংস্কার লাগবে, উপর থেকে আসলে সংস্কারটা করতে হবে রাষ্ট্রের। তো ফলে আমরা আসলে প্রথমে আমাদের টার্গেট ছিল যে সমাজের এই মানুষগুলাকে, শিক্ষিত শ্রেণীর মানুষগুলাকে রাষ্ট্রের সংস্কার যে লাগবে এইটা তাদের মুখ দিয়ে বলানো। আপনি একাধারে লেখালেখি করছেন, নষ্টকাব্য নামে আপনার একটা গ্রন্থ, ছড়া গ্রন্থ রয়েছে যেটা বেশ সাড়া পেলেছে। এরপরে আপনার দ্বিতীয় ঈশ্বর কাব্যগ্রন্থ রয়েছে, সর্বশেষ ফেসিবাদের ছড়া নামে একটা বই করেছি। ঠিক, আমরা দ্বিতীয় ঈশ্বর বইটা অন্যান্য বুকশপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেকগুলো কারণে। তো আপনার যে লেখালেখির যে আদর্শটা, সেটা কি আপনার রাজনৈতিক আদর্শের সাথে সংশ্লিষ্ট নাকি? না, আমি যেহেতু রাজনীতি করি, আমার পলিটিক্যাল সচেতন কিছু লেখাজোখও আছে। আর বয়সে যেহেতু আমি তরুণ, ফলে তরুণদের জন্য তো আমার কিছু তরুণ মনস্ক কিছু লেখালেখিও আমার আছে। যেমন নষ্টকাব্য বইটা একদমই তরুণীদের জন্য, এটার নাম শুনলেই বোঝা যায়, কিন্তু খুব একটা নষ্ট না আসলে। আর দ্বিতীয় ঈশ্বর বইটা হচ্ছে আমার এক ব্যক্তিগত মানবীকে নিয়ে লেখা আর কি। ফলে ওখানে কিছু উপমা এবং আওয়ামী বিরোধী পলিটিক্যাল, আমার লেখার মধ্যে তো পলিটিক্যাল কিছু, ধরেন আমার প্রেমের লেখাগুলোর মধ্যেও কিছু পলিটিক্যাল উপমা আছে আর কি। ফলে তখন এইটা নিয়ে আওয়ামী লীগে এক ধরনের একটা প্রপাগান্ডা করে, যার কারণে হচ্ছে বুকশপগুলা বইটা সরিয়ে নেয়। এবং আমার ধরেন পলিটিক্যাল লেখালেখির মধ্যে আছে আমার যে সর্বশেষ বইটা এই বই মেলায় করলাম, ফেসিবাদের ছড়া, এটার জন্য আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছে। আমি তখন ওই লেখাগুলো সবগুলো লিখতাম হচ্ছে ফেসবুকে, ছোট ছোট লেখা ছিল। তো এক একটা লেখা ধরেন ভাইরাল হইতো, স্ট্যাটাস দিলে হচ্ছে অনেকে শেয়ার করতো, কপি পেস্ট করতো। তো এইগুলোর জন্য আমাকে অনেক হত্যার হুমকি দেওয়া হয়েছে, অনেক মামলার হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়েতে যেই 116 জন লেখকের একটা তালিকা করা হয়েছিল, ওইখানে আমার নাম 7 নম্বরে ছিল। তো ধরেন এটা অভ্যুত্থানের মধ্যেই আসলে করছে আর কি লেখকদের। আমরা যখন অ্যাক্টিভিজম করা শুরু করলাম লেখকদের ব্যানারে, আবার আমি যেহেতু রাজনীতির করি, রাজনৈতিক ব্যানারেও করেছি, লেখক হিসেবে লেখকদের সাথেও করেছি। ফলে তখন আসলে ওই নামগুলো আসে আর কি। আমরা যদি, আপনি যেহেতু লেখালেখি করেন, সেই রিলেটেড আরও কিছু জানতে চাই। সেটা হচ্ছে যখন জুলাই আন্দোলন চলছিল, ঠিক সেই মুহূর্তটাই আমরা দেখলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একদম গেটে জুলাই আন্দোলন, এটা সম্ভবত আগস্ট মাসের 2 তারিখে সম্ভবত হয়েছে। তখন কিছু সংখ্যক কবির, লেখক, আমি নাম মেনশন করলে অনেক নাম বলতে পারি, তারা ছিলেন ওইখানে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম বাংলা একাডেমির সামনে জুলাইয়ের পক্ষের একদল বলছেন যে জুলাইয়ের পক্ষের তারা আন্দোলন করতেছে, লেখালেখি নিয়ে তারা জুলাইয়ের পক্ষে ছিল। যে আপনি বললেন 7 নম্বরে আপনার নাম ছিল, তাহলে ঠিক জুলাই আন্দোলনের সময় বা আওয়ামী শাসনের সময় যারা আওয়ামী লীগের তোষামতি করে লেখালেখি করতো, বিভিন্ন বাংলা একাডেমি থেকে শুরু করে ভালো ভালো জায়গায় অবস্থান করতো, তাদেরকে কতটা এখন এই সরকারের সময় এসেও তারা কতটা সুবিধা পাচ্ছে, বা আপনারা সেক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন কিনা? দেখুন, প্রথমত হচ্ছে লেখকদের ব্যানারে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময়, শুরু থেকে উল্লেখযোগ্য কোনো লেখককে আপনার খুঁজেই পাওয়া যায়নি। এবং গত 16 বছরে 17 বছরে হাতে গোনা 2-4 জন লেখক হয়তো সক্রিয় ছিল। এবং আমি নিজে প্রেস ক্লাবে একাধিক প্রোগ্রাম করেছি লেখকদের ব্যানারে। আমি চেয়েছি যে লেখকরা এসে অন্তত একটা বিপ্লবী ব্যানারে কবিতা পড়ুক। আমি উল্লেখযোগ্য কাউকে খুঁজে পাইনি।
মানে ব্যানারের নাম দেখলেই তারা আসতো না। আমার ব্যানারের নাম ছিল হচ্ছে ফেসিবাদ বিরোধী কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক। আমি লেখকের অভাবে প্রোগ্রাম করতে পারতাম না, মানে হাতে পায়ে ধরে বারবার গেলে 2-4 জন লেখক আসতো। কিন্তু অভ্যুত্থানের পরে তো এখন শত শত বিপ্লবী লেখক বেরিয়েছে। তো 2 তারিখ 3 তারিখে যেটা হয়েছে, ওখানে ধরেন যখন দেখছে যে হাসিনার পরাজয় একদম নিশ্চিত, তখন কিছু কিছু সুবিধাবাদী ধরেন একদম থলে থেকে বেরিয়ে এসে তার ক্ষমাটা দেখানোর জন্য। আরেকটা বিষয় হচ্ছে বাংলা একাডেমি নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, বাংলা একাডেমিতে শুধু অধ্যাপক আজম ছাড়া আর কারো তো কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই লোকগুলিই তো দীর্ঘদিন ধরে বাংলা একাডেমিকে মানে ফেসিস্টদের আখড়া হিসেবে রূপান্তর করেছে। বাংলা একাডেমিতে শেখ মুজিবের কে নবী বানানোর প্রকল্প ছাড়া আর কোনো প্রকল্প তো বাংলা একাডেমি গত 15 বছর করে নাই। কোন লোকগুলো করেছে? এখন যে লোকগুলো আছে অধ্যাপক আজম ছাড়া সবাই। এখন আপনি যদি ধরেন 100টা শয়তানের মধ্যে যদি একটা ফেরেশতার বাচ্চাকে নিয়ে রাখেন, ওই ফেরেশতার বাচ্চা শয়তান হয়ে উঠবে। তার তো কিছু করার নাই। আমলাতন্ত্র তো কেমন চলে এটা তো আমরা কম বেশি বুঝতেছি। তো ফলে অধ্যাপক আজম যা করতেছেন এর বেশি করার ওনার আসলে সুযোগ নেই, যেহেতু তার পুরো টিমটাই আসলে একটা শয়তানের টিমের নেতৃত্ব সে দিচ্ছে। তার এখানে আসলে এর চেয়ে ভালো কিছু করার নাই। আর রিসেন্টলি আপনার বাংলা একাডেমির যেই ইয়েটা বেরিয়েছে, সংকলনটা বেরিয়েছে, ওইটার 2 জন সম্পাদক, একজন সম্পাদক হাসান রোবায়েত গত 15 বছরের সংখ্যায় মানের বিচারেও সবচাইতে বেশি হাসিনার বিরুদ্ধে লেখালেখি করেছে হাসান রোবায়েত। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই অভ্যুত্থানে যদি 5-10 জন লেখকেরও অভ্যুত্থানটা যদি ফেল করতো, 5 জন লেখকের ফাঁসি হইলে হাসান রোবায়েতের ফাঁসি হইতো। কিন্তু সম্পাদনা করতে গিয়ে উনি কিছু ভুল নিশ্চয়ই করেছেন, এইটা অবশ্যই ক্ষমার অযোগ্য ভুল। ধরেন এখানে আওয়ামী লীগের লেখকদের লেখা আসছে, এটা ওনার আরও সচেতন হওয়া উচিত ছিল। আবার যারা ওখানে এইটার আন্দোলন নেতৃত্বটা দিচ্ছে, যে এই সংকলনের বিরুদ্ধে যেই প্রতিবাদ মুখর যে আন্দোলনের যে ব্যানারটা দেখলাম, ওখানেও দেখলাম আবার ফেসিস্টরা আছে। ধরেন এমন ব্যক্তি আছে যে হচ্ছে 3 আগস্ট বাংলাদেশ শিশু একাডেমিতে বসে 15ই আগস্ট শিশু একাডেমিতে শেখ মুজিবের শোক দিবস পালন করার জন্য যেই ব্যক্তি প্রোগ্রাম করেছে এবং ফেসবুকে ছবি আপলোড করেছে, ওই ছবিটাও আমার কাছে আছে। ওই বান্দাকেও দেখলাম আপনার ওই ব্যানারে আন্দোলন করছে। মানে এইটা একটা সার্কাসে আসলে পরিণত হয়েছে। এই যে তারা বিভিন্ন স্ট্যান্ড নিচ্ছে তাদের সুবিধা অনুযায়ী, ঠিক এই ক্ষেত্রে কি বলবেন? এই যে সরকার কি করতে পারে এই বিষয়গুলো, কারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল? কারণ এখনো তো সবাই সবার জায়গায় অবস্থান নিচ্ছে এবং এক এক সময় এক এক স্ট্যান্ড নিচ্ছে না, সেটাই তো হচ্ছে। এখন এইগুলা তালিকাগুলা করা তো খুব বেশি কঠিন না। ধরেন এটার কিছু ক্যাটাগরি করা যেতে পারে, যে সবাই তো আর আজন্ম বিপ্লবী হবে না। অনেকের ধরেন চাকরি বাকরি ছিল, ছেলে সন্তান ছিল, মা বাবা ছিল, তার জীবিকা নির্বাহের তাগিদ ছিল, ফলে সে ওই জায়গা থেকে সবসময় সব কিছু করতে পারে নাই। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যারা সুযোগ থাকার পরেও মিনিমাম প্রতিবাদটুকু করে নাই, এখন তারাই সবচাইতে বেশি সামনে এসে বিপ্লবী সাজতেছে। এই মানুষগুলোকে চিহ্নিত করা তো খুব বেশি কঠিন কিছু না। এইটা যে একমাত্র শুধু সরকারেরই দায় সেটা আমি বলবো না। ধরেন এই যে ইয়েটা হলো, সংকলনটা হলো, এখানে আরও কিছু সচেতনতা, যদি সচেতন মানুষকে যদি অ্যাড করা হতো তাহলে এই ভুলগুলো কিন্তু হতো না। আমি বলছি না যে হাসান রোবায়েত এটা ইন্টেনশনালি করছে, সে অন্তত আমি তাকে যতটুকু চিনি উনি এরকম না। এটা তার হচ্ছে অজ্ঞাতসারে ভুল। এখন অজ্ঞাতসারে ভুলটা কেন হয়েছে? যে এই টিমে লোকজন কম ছিল, যারা দীর্ঘদিন ধরে শিল্প সাহিত্যে এই ফেসিবাদ বিরোধী লড়াই নেতৃত্ব দিয়েছে। ওদেরকে নানাভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ওদেরকে অনেকে পছন্দ করে না, কারণ এদেরকে মনে করে যে এরা এক্সট্রিম। হ্যাঁ, তো এইগুলো আসলে আর একটু সচেতনতার অভাব আছে আর কি। আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে। আসলে কথা বলতে গেলে জুলাই নিয়ে সব কিছুই জুলাইয়ের অন্তর্ভুক্ত। সেই দীর্ঘ আওয়ামী লীগের যে শাসন আমল ছিল, ঠিক ওই মুহূর্তটায় যারা আন্দোলন করেছে, রাজপথে থেকেছে, আমার কাছে মনে হয় সেটাও একটা জুলাই ছিল, এবং সেটার বিস্ফোরণটাই মূলত এই 24শে জুলাই বিপ্লব। না না না, নিশ্চয়ই সেটা তো অস্বীকার করার উপায় নাই। গত 15 বছর আগে তো আমি লড়াই সংগ্রাম কি সেটাই বুঝতাম না। এখন আমি এই লড়াইয়ে কোনোভাবে সামনে চলে আসছি। এখন আমি যদি বলি যে একক কৃতিত্ব আমার,
সেটা তো আমার অজ্ঞতার মূর্খতা ছাড়া আর কিছু না। আপনার এই যে জুলাই বিপ্লবে আন্দোলন সংগ্রাম ছিলেন, আপনার ঠিক শুরুতে জানতে চাই কিভাবে আন্দোলনে সংশ্লিষ্ট হলেন, যে এই জুলাই বিপ্লবে প্রথম থেকে? যেহেতু আমি আগে থেকেই রাজনীতির সাথে যুক্ত, আর একটা তখন জুলাই আন্দোলনের সময় আমি একটা ছাত্র সংগঠনের রানিং সভাপতি, তো আমি এই আন্দোলনে যুক্ত হই সম্ভবত ভুল না করলে 8ই জুলাই। 7ই জুলাই আমাকে নাহিদ ইসলাম কল করেন যে আমাদের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ভাই, যিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, প্রধান সমন্বয়ক, ওনার কাছে আক্তার ভাই, আহনাফ ভাই, নাহিদ ভাই, আরও কারা কারা জানে গিয়েছিলেন। তো আমাকে কল করলেন যে আমি পার্টি অফিসে আছে কিনা। তখন আমি সাংগঠনিক সফর করে একটু অসুস্থ ছিলাম, আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। তো আমি বললাম যে ভাই আমি তো নাই, ঢাকায় নাই। তো বলছে যে আমরা তো কাইয়ুম ভাইয়ের কাছে আসছিলাম, ওনাকে কি পাওয়া যাবে? পরে আমি কাইয়ুম ভাইকে কল করে ওনাদের সাথে যুক্ত করাই দিছি। তো তখন আমাকে নাহিদ ভাই বললো যে ভাই কোটা তো হয়ে যাচ্ছে, ঢাকায় আসেন, আপনারা আন্দোলনে যুক্ত হন। আমি পরদিন ঢাকায় ফিরি। রাতে আমাকে কাইয়ুম ভাই কল করেন যে তুমি তাড়াতাড়ি ঢাকায় ফেরা দরকার, ঢাকায় ফিরে ছাত্রদেরকে আন্দোলনে যুক্ত হও, ওদের সাথে সহযোগিতা করো। এই কয়দিন আসলে দেরিটা কেন হয়েছে? এই যে 7-8 দিন, প্রথমত তো অসুস্থতা আছে, আর আমাদের আন্দোলনের রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীরা ইনভলভ ছিল, কিন্তু আমরা সাংগঠনিকভাবে তখনও ইনভলভ হই নাই। কেন হই নাই? 18-র যে নেতৃত্ব ছিল, 18-র নেতৃত্বের যেই ধরেন 18 পরবর্তীতে রাজনীতি এবং তাদের রাজনৈতিক যে কৌশল, তাদের যেই বিতর্কিত হয়ে যাওয়া, ওই নেতৃত্বের গিয়ে শেখ হাসিনার পদধূলি নেয়া, ওইগুলো নিয়ে আমরা পরবর্তী নেতৃত্বকে আরো অবজার্ভ করার দরকার ছিল, যে ওরাও কি আগের যারা ছিল তাদের পদাঙ্ক অনুসরণ করে কিনা। মানে আমরা তো আর কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। ধরেন 18-তে আমাদের শ্রম ঘাম মেধা দিয়ে যাদেরকে নেতা বানাইছে, ওরা যায় হাসিনার পায়ে পরে সালাম করে হাসিনাকে মা ডেকে চলে আসলো। মানে এটা একদম না, দুধের মধ্যে প্রস্রাব করে দেওয়ার মতো একটা ব্যাপার ঘটলো। ফলে আমরাও কেন নতুন যারা আসছে তাদেরকে কেন বিশ্বাস করব। তো পরবর্তীতে আমাদের যখন মনে হলো যে না, এখন আমাদের নামা উচিত, তখন আমরা নেমেছি। আচ্ছা, আন্দোলনের শুরুটা ছিল একরকম, আমরা দেখলাম এর গতিবেগ। আপনার কাছে কখন মনে হয়েছে যে আন্দোলনের এই গতিটা এখন বাড়ছে? আমার কাছে 16 তারিখ মনে হয়েছে। আমার মনে আছে যে 16 তারিখ আমি রক্তাক্ত হলাম ঢাকা মেডিকেল এরিয়ায়, ডাবিতে। তো আমি একদম রক্তাক্ত জামা নিয়েই আমার অফিসে, আমাকে আমার অন্যান্য সংগঠকরা উদ্ধার করে পার্টি অফিসে নিয়ে গেলেন। তখন ওখানে সারোয়ার তুষার, আমি এবং হাসনাত কাইয়ুম ভাই এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া ভাই, আমরা আলাপ করছিলাম। তখন আমি সারোয়ার তুষারে বললাম যে তুষার ভাই আপনার কি মনে হয় আমরা গণ-অভ্যুত্থানে ঢুকে গেছি না? তুষার ভাই অবশ্যই, মানে ওনার যে কনফিডেন্সটা, তখনই আমার মনে হয়েছে যে না, আমরা গণ-অভ্যুত্থানে ঢুকে গেছি। কারণ আগে আমরা 16 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে আমাদেরকে গুলি করতেছে, আমরা দৌড়াচ্ছি, কিন্তু 16 তারিখে আবু সাইদ যখন বুক পেতে দিল, তারপরে মানে এটা তো একটা নজির, দৃষ্টান্ত স্থাপন হলো যে না, এখন আমাদের বুকে গুলি নিয়ে আমরা শিখে গেছি, এখন তো আর কেউ দবায় রাখতে পারবে না। এই যে আবু সাইদের এই যে বুক পেতে দেওয়া, আপনার কি মনে হয় না যে এই আন্দোলনের সবচেয়ে বেশি ফুল জুগিয়েছিল আবু সাইদ, এবং সেটাকে একদম বিজয় পর্যন্ত নিয়ে গিয়েছিল? নিঃসন্দেহে। আরেকটা বিষয় হচ্ছে, যারা মূলত এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল, ঠিক শেখ হাসিনা যখন ঢালাওভাবে সবাইকে রাজাকার বলল, আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা সবাইকে এই আন্দোলনে কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গেল? সেটা নিঃসন্দেহে। এই আন্দোলনের ধরেন কয়েকবার তো গতিপথ পাল্টাইছে। এর মধ্যে আবু সাইদের বুকে গুলি নেওয়ার যে দৃশ্যটা, এইটা একদম গণ-অভ্যুত্থানকে ধরেন স্বীকৃতি দিছে যে আজকে থেকে গণ-অভ্যুত্থান শুরু হয়েছে। এরপরে শেখ হাসিনার যেই রাজাকারের নাতিপুতি বলে যে টিটকারি করা, এইটা ধরেন হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। এবং মাঝখানে যখন নাহিদ ইসলামদেরকে সহ ডিবি অফিসে আটক করলো, তখন রিফাত রশিদরা আন্দোলনকে যেভাবে পরিচালনা করেছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে যে ঘোষণাটা দিয়েছে ফেসবুকে হইল, সেইটা আন্দোলনকে একবার চেঞ্জ করেছে। আবার প্রাইভেট আন্দোলনটা যখন একদম দমে যাচ্ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেভাবে আন্দোলনের সক্রিয় হয়ে উঠেছে,
তখন আবার নতুন করে আন্দোলনটা চাঙ্গা হয়েছে। অন্তত 4-5 বার ধরেন আন্দোলনটা পড়ে যাচ্ছে আবার উঠে গেছে, পড়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে। এই 4-5টা বাঁকের মধ্যে এই জায়গায় আসলে বাকবদল হয়েছে। কারফিউর দিনে যে আন্দোলনটা ছিল, ঠিক সেই মুহূর্তে কি মনে হয়েছিল যে আন্দোলন থেমে গিয়েছে? না, কারণ আন্দোলনের চরিত্রই হচ্ছে সারা বিশ্বে আপনি যত বেশি দমন পীড়ন করবেন তত পতন ত্বরান্বিত হবে। এই যে যেদিন ধরেন ইউএনের ট্যাগ লাগানো ট্যাঙ্কগুলো আর্মি নিয়ে রাস্তায় নামলো, সেদিনই বুঝেছি যে হাসিনার সময় আর বেশি নেই। কারণ হাসিনা ভিতর থেকে ভেঙে গেছে, যার কারণে তাকে একদম জাতিসংঘের ট্যাঙ্ক পর্যন্ত তাকে নামাই ফেলতে হয়েছে। তার হাতে শেষ গুটিটা সে তখন চালছে। আমরা দেখছি যে এই যে জুলাই বিপ্লবটা হয়ে গেল, অনেকের অবদান রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে, যে যার জায়গা থেকে পেরেছে, পানি থেকে শুরু করে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে যারা প্রবাসের থেকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলো, ওটা কতটুকু জরুরি ছিল আমাদের? নিঃসন্দেহে ওইটা অসম্ভব রকমের জরুরি ছিল। মানে ওইটাও তো আন্দোলনের একটা বড় বাকবদল। আমি বললাম না যে কয়েকটা বড় বড় বাকবদল ঘটছে, এর মধ্যে এগুলো একটা। আপনাকে আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে জুলাই বিপ্লবেরই লাঠি হাতে বা যখন যেটা দিয়ে আপনি প্রতিরোধ গড়ে তুলেছেন, সেই মুহূর্তের এমন কোনো দৃশ্য কি এখনো বাসে চোখে, যেটা এখনো আপনাকে শিহরিত করে? এরকম অসংখ্য ঘটনা আমার আছে, শুনতে চাই। ধরেন আমি অন্তত 3 বার একদম মানে কালিমা শাহাদাত টাহাদাত পড়ে একদম হয়ে গেছি যে আল্লাহ আমি শহীদ হয়ে যাচ্ছি। আমার মানে তখন একমাত্র চিন্তা ছিল যে আল্লাহ আমার মৃত্যুটারে আপনি শাহাদাত হিসাবে কবুল করেন, যে আমি তো অন্তত ইনসাফের জন্য জীবন দিচ্ছি। ধরেন ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিলে শহীদ হিসাবে ধরা হয়, তো আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য না হইলে অন্তত ইনসাফ প্রতিষ্ঠার জন্য তো জীবন দিচ্ছি, আমার এই জীবন দেয়াটাকে শাহাদাত হিসাবে কবুল করেন। এরকম অন্তত 3 বার হয়েছে। এর মধ্যে 1-2টা বলি যে 19শে জুলাই আমরা হচ্ছে বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়তে যাব। ওই দিন আমি একবারে ধরেন সাদা পাঞ্জাবি পায়জামা পরে, মানে পরিস্থিতি তো এইরকম যে কোনো সময় শহীদ হয়ে যাইতে পারে এরকম না, একদম মানে বাসা থেকে বা যেখানে যেখানে আত্মগোপনে, তখন তো আত্মগোপনকালীন এক এক সময় এক এক জায়গায় ছিলাম রাতে, বা এক রাতে 2 জায়গায় 3 জায়গায়ও থাকছি। তো পুলিশ আমাদেরকে হচ্ছে আটকাই দিল। তো বললাম যে ভাই অন্যরা যাচ্ছে বাইতুল মোকাররমে নামাজ পড়তে, আমরা যাব না। তো বলছে যে আপনারা যাইতে পারবেন না, কারণ ওরা তো চিনে ওই এলাকায় যারা থাকে, পল্টন এরিয়ায়, কাকরাইল এরিয়া, ওরা তো চিনে যে কারা কারা পলিটিক্স করে, আমাদেরকে যাইতে দিল না। তো পরে আমি বললাম যে তাইলে আমি পল্টন মোড়ে জুমার নামাজ পড়ব। এরপরে আমার অন্য ইসলামিক সংগঠনের কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল, সভাপতি, সেক্রেটারি। পরে আমি ওদেরকে বললাম যে ভাই নামাজ পড়ান। আমি একামত দেওয়া শুরু করলাম পল্টন মোড়ে। পুলিশ সাথে সাথে সাউন্ড গ্রেনেড ফুটানো শুরু করলো, টিয়ার শেল মারলো। আমরা তো চারদিকে দৌড়াই চলে গেলাম। এর মধ্যে পল্টন মসজিদে যে আমরা ঢুকলাম, ওখানে আমি ছিলাম, আমার বন্ধু মাঝহারুল ইসলাম ফকির, বর্তমান জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের আহ্বায়ক, সে ছিল। তো মসজিদের গেটে পর্যন্ত হচ্ছে ধরেন টিয়ার শেল মারছে, মানে সাউন্ড গ্রেনেডের আওয়াজে। আপনার ইমাম সাহেব খুতবা দিচ্ছিল, শুক্রবার ছিল, খুতবার আওয়াজ শোনা যাচ্ছে না সাউন্ড গ্রেনেডের আওয়াজে। তো ওইখানে আমরা যেটা দেখলাম, একদম ধরেন মৃত্যুর মুখোমুখি হয়েছি আমরা। আমি, মাঝার, নাগরিক পার্টির বর্তমান আরেকজন নেতা, তখন সে ছাত্র অধিকার পরিষদ একাংশের সভাপতি ছিল, মোল্লা রহমতুল্লাহ। তো আমরা 3 জন গুরুতর আহত হলাম। আমি আহত হলাম যে আমরা যখন সাউন্ড গ্রেনেড মারলো, আমরা চারদিকে, মাঝহারে আমি হারাই ফেললাম, সে আমারে হারাই ফেললো। তখন একটা টিয়ার শেল এসে একদম আমার সামনে। আমি বেশিক্ষণ নিতে পারলাম না, এই 10-20 সেকেন্ডেই ধরেন আমি একদম ঘুরে পড়ে গেলাম, আর অনবরত গুলি তো চলতেছেই। তখন আমি একদম মানে শহীদ হওয়ার জন্য রেডি, যে কোনো সময় একটা গুলি আইসা লেগে যাইতে পারে, আমার সবাই ফেলে দিয়ে তো সবাই সবার মতো দৌড়ে চলে গেছে। পরে কিছুক্ষণ পরে এসে আমাকে কয়েকজন একদম হাত পায়ে ধরে নিয়ে আগুনের সামনে বসাইলো। মাঝহার এবার আমারে খুঁজতে খুঁজতে, সে চারদিকে খুঁজতেছিল, এর মধ্যে সেও টিয়ার শেলে আহত হইল। পরে ওরেও আইনে আগুনের সামনে দিল। ওই আগুনের মধ্যে হচ্ছে আমাদের আবার দেখা হইলো যে 2 জনকে আগুনে হিট দিচ্ছে, আগুনের হিট দিলে হচ্ছে টিয়ার শেলের রেশটা কমে যায় আর কি। তো ওই স্মৃতিগুলো আসলে খুব ভয়ঙ্কর স্মৃতি আর কি। তো পরে আমাকে, মোল্লা রহমতুল্লাহকে আর মাঝহারকে
জামান টাওয়ারের 7 তলায় একটা রুমে হচ্ছে আমাদের 2-1 জন পরিচিত ওখানে নিয়ে রুমে রাখার পরে আন্দোলন তো এই এলাকায় একদম পুলিশ ছাত্রলীগ এসে একদম ওরা দখল নিয়ে নিছে। আমরা অনেকক্ষণ পিকেটিং করছি, আর ধরে রাখতে পারি নাই। আমাদের অনেকেই, আমার সামনে তখন অনেকেই মারা গেছে। আমার কাছে ওই আমার পাশেই একজন ছিলেন, আমার ভাই ছিলেন, ওনার পরিচয় তার আমি ওই অর্থে যাই না। ধরেন আমার আর আপনার দূরত্ব যতটুকু, এর চাইতেও কম দূরত্ব। আমার পাশেই ধরেন আমরা একসাথে পিকেটিং করছি, ছুটছি, এই যে ইটের ভাঙ্গা ছুটছি, হ্যাঁ, ঠাস করে পড়ে গেল। তার মাথারে এইখান দিয়ে গুলিটা ঢুকে এইখান দিয়ে বের হইলো, পড়ে গেল। তারে পুরা গা শরীর তার একদম রক্তাক্ত হয়ে গেছে। 2-3 জন তাকে রিকশায় নিয়ে তুলে চলে গেল। তো ওইখান থেকে আমি হচ্ছে এই গুলির ইয়েটা হচ্ছে খুঁজে নিয়েছি আর কি। এইটা আমি এখনো আমার ওয়ালেটে স্মৃতি হিসেবে বহন করি। তো আমি একজন ডিআইজি সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে এইটার আসলে কাজ কি, মানে এই বুলেটের আসলে চরিত্রটা কি, এটা কিভাবে কাজ করে। তো উনি বলল যে এই বুলেটের চরিত্র হচ্ছে, ধরেন কিছু বুলেট আছে আপনার এইভাবে যাবে, গিয়ে বের হয়ে যাবে, আর এইটা হচ্ছে যেটা করে, এইটা হচ্ছে এইভাবে ঘুরতে ঘুরতে যায়, গিয়ে হচ্ছে টার্গেটে লাগে। অর্থাৎ আপনার এখান দিয়ে যদি ঢুকে চিকন হয়ে ঢুকবে, এইখান দিয়ে এরকম মোটা হয়ে বের হবে, যেহেতু এটা ঘুরতেছে ঢিল মেশিনের মতো। তো সে মানে ওই রিক্সায় মারা গেছে আর কি, কিন্তু তার পরিচয় তো ওই অর্থে আমার আর জানা সম্ভব হয়নি। আমি নিজে হ্যাঁ, এরকম তো একজন না, মানে ধরেন কেউ একজন মারা যাচ্ছে, তার সাথী ভাইরা নিয়ে যাচ্ছে, আবার অনেকে গুরুতর আহত হচ্ছে, তাকে হসপিটাল নিয়ে যাচ্ছে, পরবর্তীতে সে বাঁচলো নাকি শহীদ হইলো সেটা খোঁজ খবর নেওয়ার মতো পরিস্থিতি তার কখনো তো ছিল না। হ্যাঁ, তো আমাদেরকে জামান টাওয়ারে যখন রাখলো, আমরা পরবর্তীতে মানে বুক এত প্রচন্ড জ্বালাপোড়া আমাদের 3 জনেরই, যে আমরা হচ্ছে কান্না করতেছিলাম, মানে ভিতরে পুরোটা ঢুকে গেছে ইয়েটা। পরে আমরা কেউই সাহস করতেছিলাম না যে হসপিটালে যাবো, কারণ এখন বের হইলেই তো নিয়ে যাবে, তো এইখানে মরে যাওয়া তার চেয়ে বরং ভালো। পরবর্তীতে কিছু ছাত্রলীগের লোকজন, পুলিশ, এরা হচ্ছে জামান টাওয়ার হচ্ছে উপরে উঠলো, গেটের তালা ভেঙে উপরে উঠলো। তো আমি তার আগেই ওই যে জামান টাওয়ারের এক পাশে একটা চিকন সিঁড়ি আছে, তো ওইখানে তালার চিকন সিঁড়ির তালাটা চাবিটা হচ্ছে মাঝারের কাছে ছিল। যেহেতু ওইখানে মাঝারের একটা অফিস ছিল, দারোয়ানকে একটু বুঝাইয়া টুজাইয়া নিয়ে নেওয়া হয়েছে যে ভাই এই ব্যাপার, আমাদেরকে একটু চাবিটা দেন। তো ওই ভাই খুব ভালো সুসম্পর্ক ছিল, মাঝে মাঝে আমরা যাইতাম, চা পানি খাওয়াইতাম। আর তারাও তো মানুষ, তারাও তো আমাদেরকে চিনে, মানে এই সমাজের তো প্রত্যেকটা মানুষ, আপনার দারোয়ান থেকে শুরু করে রিক্সাওয়ালা, প্রত্যেকেরই তো আন্দোলনে কন্ট্রিবিউশন আছে। তো তারা আমাদেরকে সহযোগিতা করছিল। আমরা পরে সিঁড়ির নিচে যায় লুকায়া টুকায়া থাইকা কোনো রকম ইয়ে করতে পারছি। এই যে ভাই আপনার যে অভিজ্ঞতাগুলো বললেন, সেক্ষেত্রে আমরা দেখলাম যে সমন্বয়কদেরকে ডিবি অবশ্যই নেওয়া হলো, সেখানে যেটা বিখ্যাত হারুনের বাতের হোটেল, সেখানে আপ্যায়ন করা হলো। এর ভিতরে এই আন্দোলনের নেতৃত্বটা পড়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, এই সিস্টেমেটিক ওয়াইটা কীভাবে ছিল? এটা সমন্বয়কদের সাথে আমাদের তো একটা কনভারসেশন ছিল এই ছাত্র সংগঠনগুলোর, এবং তখন বাংলাদেশের বৃহত্তর সক্রিয় ছাত্র সংগঠনগুলোর 2টা জোট ছিল। একটা হচ্ছে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, যেটা ছাত্র দলের নেতৃত্বে কাজ করছে, অন্যরাও ছিল 15টা ছাত্র সংগঠন। আরেকটা ছিল ডান ঘরানার ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য। তো আমার সংগঠন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, 2টা জোটেই আসলে আমরা ছিলাম, এবং আমি 2টা জোটেরই সমন্বয় পরিষদে ছিলাম। তো আমাদের মধ্যেও তো একটা পারস্পরিক যোগাযোগ ছিল। ধরেন শিবির ওই 2টা জোটের কোনো জোটেই ছিল না, কিন্তু শিবিরের সাথেও আমাদের যোগাযোগটা ছিল। আবার ধরেন বাম সংগঠনগুলোর সাথেও আমাদের যোগাযোগটা ছিল। তো সমন্বয়কদের সাথে আমাদের যে কনভারসেশন, তাদেরকে তো আমরা প্রশ্ন করতাম, বা তারাও আমাদের থেকে বিভিন্ন পরামর্শ চাইতো, নিত পরামর্শ, তারাও দিত, আমরাও দিতাম, এরকম একটা পরিস্থিতি। তো তখনকার যেভাবে সমন্বয় হয়েছে, এটা দুর্দান্তভাবে হয়েছে, যে কেউ যদি গ্রেফতার হয়
তার সমন্বয়ক পদ স্থগিত, যে পরবর্তীতে যারা আসবে তারাই নেতৃত্ব দিবে। এইটা হচ্ছে একটা ভালো একটা লাইন ছিল। ধরেন নাহিদ ইসলামরা ডিবি কার্যালয়ে বন্দী, তখন রিফাত রশিদরা, হান্নান মাসুদরা, অন্যরা নেতৃত্বের হাল ধরছে। তারা এক ধরনের আত্মগোপনে, আরিফ সোহেলরে গুম করা হয়েছে, মাসরুনরে গুম করা হয়েছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরছে। এরপর যাত্রাবাড়িতে ধরেন কওমি মাদ্রাসার ছাত্ররা ওইখানে একটা ভালো নেতৃত্ব দিয়েছে। তো তখন যখন গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তখন যদি নাহিদ ইসলাম চাইতো যে এই আন্দোলনটা আর সামনে যাবে না, ধরেন সমন্বয়করা সবাই যদি বিক্রি হয়ে যাইতো, তাও আন্দোলন থামানো সম্ভব ছিল না। হ্যাঁ, কারণ হচ্ছে তখন গণমানুষ তার হাতে নেতৃত্বটা নিয়ে নিয়েছে। এই যে কোটা সংস্কার থেকে এক দফা দাবিতে পৌঁছালো আন্দোলনটা, কখন মনে হয়েছে যে ঠিক আছে এটা এক দফা দাবির দিকে যাচ্ছে এই আন্দোলন? এটা 16 জুলাইয়ের পরবর্তীতেই বোঝা গেছে মনে হয়েছিল। হ্যাঁ, যেমন 16 জুলাইয়ের পরবর্তীতে যে দাবিগুলো ছিল, যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, হাসিনার ক্ষমা চাওয়া, এরপরে এই ধরনের যে দাবিগুলো ছিল, বিসিদেরকে অপসারণ করা, এরপরে পুলিশদেরকে বিচারের আওতায় আনা, এগুলো তো ছিল হচ্ছে তখনও এক দফা ঘোষণা করার মতো পরিস্থিতি ছিল না। এক দফা ঘোষণা করলে সামলানো যাবে কিনা ওই সমন্বয়টাও তখন ছিল না, যার কারণে এই দাবিগুলো আস্তে আস্তে কঠিন করা হচ্ছিল। কিন্তু আমরা জানি যে আমাদের গন্তব্য এক দফা। এই যে যখন 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটলো, ঠিক ওই দিনের অভিজ্ঞতাটা জানতে চাই, কেমন ছিল? ওই দিনে আমার অভিজ্ঞতা ভাই খুবই ভয়াবহ। আমি ফজরের নামাজ পড়ে, তখন তো ঘুম নিদ্রা তো ভাই আসলে কিছু নেই। 5 আগস্ট একদম ভোরবেলা আমার আমার সংগঠনের 2জন কর্মীকে নিয়ে আমি ইয়ের দিকে যাই, ঢাকা মেডিকেল এরিয়ায় যাই, ডাবি এরিয়ায় যাই। শাহবাগে ঢুকতে চাইলাম, ঢুকতে পারি নাই। পরে আমরা গেলাম হচ্ছে শহীদ মিনারে। শহীদ মিনারে গিয়ে দেখলাম যে 20-30 জন লোকজন আছে ওখানে। তো আমরা কিছু ঝাড়ু নিলাম, কিছু সিঙ্গারা, চমুচা এগুলা কিনলাম, কিনে সবাইরে ডাকলাম যে আন্দোলনকর্মী যারা আছেন, যে শহীদ মিনার খুবই অগোছালো হয়ে আছে, আমরা ঝাড়ু দিলাম। ঝাড়ু টাড়ু দিয়ে নাস্তা টাস্তা করলাম। এর মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো যাচ্ছে। আমার মনে আছে আমি তখন হচ্ছে যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার নিচ্ছে, এর মধ্যেই রেকর্ডটা চলতেছে। এর মধ্যে আমার একজন কর্মী শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, সেও খুব আন্দোলনে ভাইরাল হয়েছে, বা রিসেন্টলি সে খুব ভাইরাল আর কি তার আন্দোলনের অভিজ্ঞতাগুলো নিয়ে। তো সে এসে আমারে বলতেছে যে ভাই দৌড়ান, পুলিশ গুলি করতে করতে আসতেছে। তখন সাংবাদিকরা একদম ক্যামেরা প্যাকেট করে কিসের সাক্ষাৎকার, সবাই সবার মতো ইয়ে করে ফেলতেছে। তখন আমরা ওখানে আছি, সর্বোচ্চ 100-200 মানুষ হবে, 1 থেকে 200-র বেশি হবে না। এটা 8টা থেকে 9টার মধ্যে, এরকম 8টা-9টা। 5 আগস্ট তো চাঙ্কারপুলো ব্যাপক। হ্যাঁ, এটা 8টা থেকে 9টার মধ্যে আর কি। হ্যাঁ, তখন তো আর ওইভাবে গড়ি দেখি নাই, 8টা-9টার মধ্যে হবে। তো পরে আমি সবাইরে বললাম যে সবাই স্লোগান দেওয়া শুরু করছে। তো সবাই স্লোগান থামায় বলছি যে পুলিশের সাথে আমরা এখন পিকেটিং করলে আমরা পারবো না, এখানকার একজন মানুষ কেউ স্লোগান দিবেন না। প্রয়োজনে পুলিশ যদি আমাদেরকে গ্রেফতার করতে চায় আমরা গ্রেফতার হব, কিন্তু আমরা চাই না এখানে কোনো হতাহত হোক, কারণ পুলিশগুলি করতে করতে আসতেছে। একদম পুলিশ 200-300 গজের মধ্যে। তখন সবাইরে বললাম যে হাত তুইলা দাঁড়াই থাকেন, শহীদ মিনারের উপরে উঠেন, হাত তুইলা দাঁড়াই থাকেন, কেউ কোনো কথা বলবেন না, পুলিশ আসলে আমি কথা বলবো। তো সবাই বলছে ভাই ঠিক আছে। আবার এখন যদি দৌড়াই তাও তো গুলি করবে। এখন আমরা নিরীহভাবে হাত তুলে যদি দাঁড়াই থাকি, তাইলে তারা আমাদেরকে বড় জোর গ্রেফতার করবে, অথবা বলবো যে ভাই আমরা চলে যাচ্ছি। এখন এখানে নারী শিক্ষার্থীরা আছে, তাদেরকে তো সেফ করা সবার আগে জরুরি। কিন্তু 100 গজের ভিতরে আইসো পুলিশ গুলি থামাইলো না। আমরা শহীদ মিনারের পিছনে দৌড় দিলাম, পিছনে হচ্ছে ওই যে ঢাকা মেডিকেলের দেয়ালগুলো আছে। তো পরবর্তীতে চেষ্টা করলাম যে নারীদেরকে দেয়াল টপকায়া পার করে দেওয়ার জন্য। তো আমি দাঁড়াইলাম, আরো কয়েকজন দাঁড়াইলো, ওনারা আমাদের ঘাড়ে পাটা দিয়ে কয়েকজন দেয়াল ইয়ে করলো, আমিও একদম রাবার বুলেট খাইলাম। সর্বশেষ দেয়ালের উপরে যিনি বসা ছিলেন, ওই ভাইকে আমি চিনি না, উনি আমারে, আমি তো একটু পাতলা টাতলা ধরনের, উনি আমারে বলতেছে ইসাক ভাই, সরি উনি তো আমার নাম জানেন, বলছে ভাই হাত দেন। হ্যাঁ, আচ্ছা মনে পড়ছে, উনি হচ্ছে আমার এলাকার কুমিল্লার, ওনার সাথে আগে পরিচয় ছিল না, ওই শহীদ মিনারে সকালে ওনার সাথে পরিচয় ছিল। উনি কোনো পলিটিক্স করেন না,
আমার উপজেলার নাকি, উনি আমারে বললো যে ভাই আপনারে চিনি, ওইভাবে পরিচয় হয়েছে এখন মনে হয়েছে। তো ওই ভদ্রলোক আমারে বললেন যে ভাই হাত দেন, তা বলছে যে অন্য রাজা, বলছে আর কেউ নেই, আপনি চলে আসেন, আর পারবেন না। পুলিশ আইসা তো ধুমায়া পিটাইতেছে, নারী পুরুষ নেই, যারে পাচ্ছে। তো উনি আমার একদম তাই না ওই পাশে ইয়ে করলো, একদম পুরা ধরেন রক্তাক্ত হয়ে গেছে। পরে আমরা যাই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ঢুকলাম, ঢুকে এখন আমাদের পাঞ্জাবি টাঞ্জাবিতে তো রক্তের ছোপ ছোপ দাগ। আবার ভিতরে যখন ঢুকলাম, রুগীর আত্মীয় স্বজন যারা ছিল ওরা আমাদেরকে ধরেন টিস্যু দিল, কিংবা অনেকের জুতা নাই। আমার মনে আছে যে শফিক জুতা হারাই ফেলছে। তো ওইখানকার এক আপু হচ্ছে বলল যে ভাই আপনারা দেখলেই বোঝা যায় যে আপনি আন্দোলনকারী, আপনার জুতা নাই। এরপরে ওনার বাপ রুগী ওই যে ফ্লোরে শুয়ে আছে, বলতেছে যে আপনি এই জুতাগুলা পায়ে দেন। মানুষ আমাদেরকে এইভাবে সহযোগিতা করেছে। এরপর বলতেছে আপনারা একসাথে থাকেন না। তো শফিকরে আলাদা এক রুগীর পাশে সহযোগিতা তো করেছে। আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন কি পরিমাণ ভয় ছিল সেই 5ই আগস্ট? হ্যাঁ, ধরেন এরপরে আমাদের যেটা ছিলাম, আমার সাথে আরেকজন ছিল গণতান্ত্রিক ছাত্র জোটের এলডিপির ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি, সেও আমার কুমিল্লারই, কাজী কামরুল ভাই। আমি আর কামরুল ভাই 3-4 তলার দিকে গিয়ে এক রুগীকে বললাম যে ভাই, তার পরিচয় টরিচয় নিলাম, আমাদেরকে দেখলেই তো বোঝা যায় যে আমরা আন্দোলনকারী। তো বললাম যে রুগীর নাম কি? তো আমরা রুগীর আত্মীয় সাজলাম যে ভাই আমার নাম এইটা, ওনার নাম এইটা, আপনারা বললেন যে কেউ যদি আসে আমরা রুগীর আত্মীয়। তো এক পর্যায়ে যেটা দেখলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা হসপিটালও ঢুকে, যে যেগুলারে ধরেন দেখতে বোঝা যায় যে আন্দোলনকারী, এগুলারে কালারে ধরে নিয়ে নিয়ে নিচে নিয়ে পিটাচ্ছে। আবার হসপিটালের চারপাশের বিল্ডিংগুলা থেকে গুলি করতেছে একদম স্নাইপার দিয়া হসপিটালের ভিতরে। এরপরে মানে আমাদের তো অবস্থা খারাপ। আবার পরবর্তীতে আমি যেটা করলাম, ওখানে আমার ফোনের মধ্যে আমার নিজের নাম, সংগঠনের নাম, পদবি, রক্তের গ্রুপ, আমার সংগঠনের 3 জন নেতাকর্মীর নাম, ফোন নাম্বার লিখে যে ইয়ে করে লিখে দিলাম যে কেউ বেওয়ারিস লাশ হিসেবে দাফন করবেন না, আমার নাম এটা, পরিচয় এটা, আমার রক্তের গ্রুপ এইটা। পরে ওইটা স্ক্রিনশট নিয়ে আমার ওয়ালপেপার দিলাম। এর মধ্যে আমার সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদেরকে কল করার ট্রাই করলাম, কারো ফোনে কল ঢোকে না। টেক্সট করার চেষ্টা করলাম, টেক্সটও সেন্ড হচ্ছে না। তো মানে জীবনের এত অনিশ্চয়তা ছিল। মানে সর্বশেষ আমি আমার আম্মাকে কল করতে চাইলাম, যে ধরেন মানুষের তো যখন মনে হয় যে বাঁচার আর আশা নাই, তখন তো মানুষের কিছু প্রিয়জনের কথা মনে পড়ে। আমার ধরেন আমার আম্মার কথা মনে পড়লো, আম্মার ফোনেও কল ঢুকছে না। তো এইটা ধরেন ওইখানে থাকতে থাকতে আমাদের প্রায় 12টা-1টা নাগাদ কোনো নেটওয়ার্ক পেলাম না আসলে। একটার দিকে আমাদের বর্তমান এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ভাই, উনি আমার এক্স রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ছিলেন, ওনার একটা ফোন আসে, বললো যে আপনি কোথায়? তা আমি তারে কাঁদতে কাঁদতে বলতেছি যে ভাই আমার এই অবস্থা, আমার লাশটা যদি নেন এখান থেকে নিয়েন, যদি কিছু হয়ে যায়। তো উনি আমাকে বললো যে শক্ত থাকেন, আর্মি চিফ ভাষণ দিবে 2টাতে, আমরা ভালো কিছুর প্রত্যাশা করতেছি। পরবর্তীতে যখন 2টা বাজলো, আমি কামরুল ভাইকে নিয়ে নিচে আসলাম একটু সাহস করে। আসার পরে দেখলাম যে একটু নেট পাওয়া যাচ্ছে, ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে আর্মির চিফ 1 ঘন্টা পরে ভাষণ দিবে। তো সবাইরে বললাম যে যারা আছে সবাইরে বললাম যে আর্মির চিফ ভাষণ দিবে মানে হাসিনা পদত্যাগ করতে পারে। তো পিছন থেকে এক ভাই শুনছে কি হাসিনা পদত্যাগ করছে, সে ভিতরে যায় চিল্লায় সবাইরে বলতেছে যে হাসিনা পদত্যাগ করছে, হাসিনা পদত্যাগ করছে। এবার সবাই তো উল্লাসে সেই অবস্থা, কারণ আমরা সবাই তো এখানে আটক, বাইরে ছাত্রলীগ পুলিশ পাহারা দিচ্ছে, কেউই বাইর হওয়ার সাহস পাচ্ছে না।
ভিতরে সবাই আবার দৌড়ায় গেটের বাইরে চলে আসলো। আমরা বের হওয়ার সাথে সাথে দেখলাম যে পুলিশ পিছু হাঁটা শুরু করছে। এই তো পুলিশে ঢিল মারতে মারতে এক দৌড়ে সবাই শাহবাগ এসে তো সবাই রে দেখা মানে তখন তো কলিজাইতেই বলা হয়েছে। হ্যাঁ, এই হয়েছে 5ই আগস্টের ঘটনা। এরপরে তো গণভবনে গেলাম। তখন আমি সর্বপ্রথম কলটা আমার আম্মারে দিছি যে আম্মা হাসিনা পদত্যাগ করতেছে। তো আম্মার সাথে সাথে পরে মানে আমার মনে আছে যে আম্মা 3বার আলহামদুলিল্লাহ বলছে, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আম্মা আমার বলতেছে যে তোমরা ঠিক থাকো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, যে আল্লাহ তোমাদেরকে এখন পর্যন্ত বাঁচায় রাখছে। যেদিন 5 আগস্ট ছিল, শেখ হাসিনার পতনের সাথে সাথে দীর্ঘ 15 বছর বলি বা 17 বছর দীর্ঘ একটা সময়ের যে ফ্যাসিবাদী শক্তি ছিল সেটার অবসান হলো। তার পরবর্তীতে 5 জুলাই বিপ্লবে যারা আহত হলো, যাদেরকে মারা হলো, সব কিছুর শেষে যে বিজয়টা, সেটা আমাদেরকে সবচেয়ে বেশি শিহরিত করেছে। এই যে আমি যদি বলি, এই যে বিজয়ের কথা শুনতে শুনতে আমার গায়ের পশম এখনো দাঁড়ায় যাচ্ছে। তার 5ই আগস্ট কি হতে পারে এখন ভাই, মানে অভিজ্ঞতা তো, ভাষা তো মানুষের সংক্ষিপ্ত একটা জিনিস, মানে আপনার আর বাংলা ভাষার তো কিছুটা আছে, মানে সব আপনার অনুভূতি তো আপনি কখনোই ভাষায় প্রকাশ করে বলতে পারেন না, কিংবা লিখে বলতে পারেন না। হ্যাঁ, এই যে দীর্ঘ সময় আন্দোলনের সঙ্গে ছিলেন, তারপর জুলাই বিপ্লবী ছিলেন, আপনার সবচেয়ে বেশি কার সমর্থন পেয়েছেন? বলা হয় যে বিপ্লবীদের আসলে রাজপথের সমাধান, রাজপথে সব কিছু। তারপরে থাকে না যে কারো কারো মায়া সবচেয়ে বেশি কাজ করেছে, সমর্থন জুগিয়েছে, এরকম কি আছে আপনার জীবনে? সেরকম তো থাকেই ভাই, ব্যক্তিগত জীবনগুলো যত সামনে না আসে ততই ভালো। এমনিতে সামগ্রিকভাবে আমার তখনকার সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের আমার ব্যক্তিগত মেন্টর, বড় ভাই, বন্ধু যাই বলি, দিদারুল ভূঁইয়া, হাসনাত কাইয়ুম ভাই সহ এই টিমটা আমাকে দুর্দান্ত সাপোর্ট করেছে। ধরেন আমি যেই জিনিসটা বিশ্বাস করতাম না যে আমি পারবো, ওরা আমাকে বিশ্বাস করাই ছাড়তো যে এটা আপনাকে দিয়েই হবে। তাছাড়া আমার ফ্যামিলির প্রতি তো আমার অসম্ভব একটা কৃতজ্ঞতা আছে, আমার বড় ভাইয়ার প্রতি, আমার ছোট ভাই বোনদের প্রতি, আমার আব্বু আম্মার প্রতি। কারণ ধরেন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটা পিছু টান থাকে ভাই। এই যে আমার 25 বছর বয়স, আমার মা বাবা আমাকে পড়াশোনা করাইছে যে পড়াশোনা শেষে আমি একটা চাকরি বাকরি করব। হ্যাঁ, আমি করতে আসছি পলিটিক্স, আমি আমার নিজেকে রিস্কে ফেলে, আমার ফ্যামিলিকে রিস্কে ফেলে আমি আন্দোলন করতেছি। তারা যে আমার জন্য এই ঝুঁকিটা নিছে, তারা যে আমার উপরে কিছু চাপায়ে দেয় নাই, এটার চাইতে বড় প্রাপ্তি তো আর কিছু নেই। এই যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই বিপ্লবটা হয়ে গেল, সেটার এখন এসে, এই সময়টা এসে কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন? প্রত্যাশা তো ভাই অনেক থাকে, হ্যাঁ, কিন্তু প্রাপ্তির জায়গাটাও ছোট না, অত ছোট করে দেখার কিছু নেই। এই যে আপনি দেখেন যে এই দেশের লক্ষ লক্ষ মানুষ তার মায়ের কাছে, সন্তানের কাছে ঘুমাইতে পারে নাই, তার মাকে দেখে নাই, মা মারা গেছে পায়ে শিকল বেড়ে নিয়ে মায়ের জানাজায় শরীক হইতে হয়েছে, কবর দিতে পারে না। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অনেকে গুম থেকে ফিরে আসছে, অনেকে হয়তো আসে নাই। হ্যাঁ, এই যে বিশাল প্রাপ্তিটা, এর চাইতে বড় প্রাপ্তি আর আপনি কি চান বলেন তো? মানে এর বেশি আমাদের প্রত্যাশা অবশ্যই আছে, কিন্তু এই প্রাপ্তিটাকে তো ছোট করে দেখার কিছু নেই যে কিছুই হচ্ছে না। হবে ইনশাল্লাহ, আস্তে ধীরে অবশ্যই হবে, কিন্তু অত হতাশ হওয়ার কিছু নেই যে কিছুই পাই নেই, এরকম ভাবার কিছু কোনোই কারণ নেই। অনেক কিছু পেয়েছে আলহামদুলিল্লাহ। যে আমাদের 2টা প্রত্যাশা ছিল, একটা হয়েছে এই জালিমের পতন, যে আবু লাহাব, উতবা, সাইবার মতো তার পতন, আল্লাহ তাআলা তো তার পতন দিছে। তো আরেকটা হয়েছে এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ওইটাও ইনশাল্লাহ হয়ে যাবে, না হলে আবার নামবো, আবার রক্ত দিব, সমস্যা কি? লাইফ তো এটা বোনাস না যে ধরেন অন্তত 3বার তো কালিমা পড়ছি যে মারা যাচ্ছি, আল্লাহ তো 3বার ফিরিয়ে দিছে, 4র্থবারে একদম ইনশাল্লাহ উৎসর্গ করে ফেলবো, সমস্যা নেই। আমরা সাম্প্রতিক সময়ের বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলি, যেটা যেমন আপনি জাতীয় যুব শক্তিতে আছেন কেন্দ্রীয় সংগঠক হিসেবে, আপনাদের এখন বর্তমানে 64 জেলায় এনসিপি জুলাই পদযাত্রা হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে, তাদের বক্তব্যকে কেন্দ্র করে একটা স্নায়ু দ্বন্দ্ব টাইপের একটা বিষয় চলছে।
এই যে দ্বন্দ্বটা, এটা কি ক্রমান্বয়ে বাড়ছে বা এটা কি পরিপক্ক করা হচ্ছে বলে মনে হচ্ছে? এই দ্বন্দ্বটা আস্তে আস্তে বাড়বে। কিভাবে বাড়বে? ধরেন বাংলাদেশের রাজনীতি এখন তিনভাবে অগ্রসর হচ্ছে। এক নাম্বার যারা সংস্কার চাচ্ছে, আরেকটা হচ্ছে যারা চাচ্ছে না, আরেকটা হচ্ছে কিছুটা চাচ্ছে কিছুটা চাচ্ছে না। এখন গণ অভ্যুত্থানের দল যেগুলাকে বলা হয় বা গণ অভ্যুত্থানকে ধারণ করে যে সমস্ত দলগুলো, বা সোজা বাংলায় যদি বলি যে রাষ্ট্র সংস্কার রাজনীতিটা যে সমস্ত দলগুলো করতে চায়, তাদের সাথে যারা করতে চায় না রাষ্ট্র সংস্কার রাজনীতিটা, মানে পুরাতন সংবিধান নিয়ম কানুন মেনেই যারা চলতে চায়, তাদের সাথে সামনে হচ্ছে একদম মুখোমুখি আইসা তারা। তো আমাদের বাংলাদেশের দুঃখজনকভাবে বিএনপি তো হচ্ছে, এই যে আমরা যদি এই ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো দেখি, ওইখানে প্রথম ডিবেটটা তো রাজনৈতিক দলগুলোর, ছোট দলগুলোর, এনসিপির কিংবা জামাতের বা অন্যান্য দলগুলোর প্রথম ডিবেটটা কার সাথে হচ্ছে? বিএনপির সাথে হচ্ছে। তার মানে হচ্ছে বিএনপি পুরাতন সেই বন্দোবস্তর পথেই হাঁটতেছে, বা তারা হয়তো মনে করতেছে যে শাসকের পরিবর্তন হইলেই শোষণ চলে যাবে। আমরা তো এইটা বিশ্বাস করি না। আমরা তো মানে সরকারের কাঠামো পরিবর্তন করতে চাই, আইন কানুন সংস্কার করতে চাই, সংবিধান সংস্কার করতে চাই। কিন্তু বিএনপি হয়তো মনে করে যে এইগুলা সংস্কার করার দরকার নাই, হাসিনা খারাপ ছিল, ও চলে গেছে, রাষ্ট্র এখন ভালো চলবে। ফলে ধরেন যারা সংস্কার চায়, যারা চায় না, আগামীর রাজনীতি ওইভাবে চলবে এবং এই দুইটা গ্রুপ পরস্পর মুখোমুখি হবে। এবং যেহেতু এনসিপি সংস্কার চাচ্ছে, ফলে তার অবশ্যম্ভাবীভাবে বিএনপির মুখোমুখি হইতেই হবে। এখন মুখোমুখি যেটা হওয়া, সেটা কি দ্বন্দ্বের পর্যায়ে নিয়ে গেলে বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? বাংলাদেশের রাজনীতিটা আসলে দান দেখি, এখানে আপনার পলিটিক্যাল কালচারগুলো বেশ খারাপ। এগুলো এক দুই দিনে আসলে কিছুই হবে না। ধরেন আমি প্রতিপক্ষ হিসেবে বা প্রতিযোগী হিসেবে, আমি ব্যক্তিগতভাবে কাউকে প্রতিপক্ষ হিসেবে ভাবি না, প্রতিযোগী হিসেবে ভাবি। আপনি কতটা ভালো করতে পারেন তার চাইতে বেশি ভালো আমি করে দেখাবো। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচার তো খুব নোংরা, যে আমরা চাই যে কিছু যদি ভালো করি সেটা আমি করবো, আপনারে করতে দিবেন। আপনার হাত দিয়ে ভালো কাজ হওয়া মানে হচ্ছে আপনি তো সংসদে বেশি আসন পেয়ে যাবেন। ফলে আপনার ভালো কাজটা ধরা আমার রাজনীতি হয়ে গেছে, আপনারে আটকানো আমার রাজনীতি হয়ে গেছে। বরং আপনার সাথে প্রতিযোগিতা করে আমি আরো বেশি ভালো কাজ করব, এই কালচার বাংলাদেশে এখনো দুঃখজনকভাবে তৈরি হয় নাই। এখন যেটা দেখা যাচ্ছে যে এই কারণগুলোতে বাংলাদেশের রাজনীতিটা যেইভাবে চলতেছে আর কি, ধরেন আমি যদি আপনার কোনো একটা সমালোচনা করি কোনো একটা মঞ্চে, মিডিয়ায়, আপনি আমার এসে দিচ্ছেন পিটানি, অথচ আপনার দরকার কি ছিল এটা যৌক্তিকভাবে মিডিয়ায় খণ্ডন করা। মানুষ তখন বুঝবে যে আপনি ভালো বলছেন না আমি ভালো বলছি, আপনি খারাপ বলছেন না আমি খারাপ বলছি। এখন হচ্ছে কি, ধরেন সালাউদ্দিন সাহেবরে নিয়ে কিছু একটা বলছে কথার কথা, তাহলে ঠিক আছে আমার এলাকায় যাবা না, ঠেঙ্গা নিয়ে দিব, সেটাই তো হচ্ছে। অথবা ধরেন নাহিদ ইসলামরে নিয়ে কিছু বলছো না, আমার এলাকায় ঢুকবা তো, খবর আছে। মানে এই রাজনীতিটা আসলে চলা উচিত না। আমরা আশা করব যে আস্তে ধীরে আমাদের যেই গণ অভ্যুত্থান পরবর্তী যেই তরুণরা বিএনপিতে যুক্ত হচ্ছে, ছাত্র দলে যুক্ত হচ্ছে, এনসিপিতে যুক্ত হচ্ছে, অন্যান্য সংগঠনগুলোতে যুক্ত হচ্ছে, তারা একসময় এটা চেঞ্জ করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে যে বুড়ারা যেই রাজনীতি করতেছে, ওরা যতদিন, বুড়াদের মৃত্যু যতদিন না ঘটবে ততদিন বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হবে না, বাংলাদেশের রাজনৈতিক কালচার চেঞ্জ হবে না। আপনি দেখেন যে বাংলাদেশের বহু রাজনৈতিক বৃদ্ধদের মৃত্যু ঘটা উচিত, মানে মৃত্যু ঘটা বলতে মানে ওই যে কবরে চলে যাওয়া হয়েছে এরকম না, রাজনৈতিক মৃত্যু ঘটা উচিত। ধরেন অন্য অন্য দেশে যেটা ঘটে যে একটা বয়সের পরে মানুষ তার পেশা থেকে চলে যায়, অবসর নেয়, আর বাংলাদেশের সমস্ত পেশা থেকে অবসর নেওয়ার পরে দুনিয়ার আর কিছু করার দরকার নেই, আমার এখন এমপি হইতে হবে, মন্ত্রী হইতে, চেয়ারম্যান হইতে হবে, মেম্বার হইতে হবে, রাজনীতিতে আসতে হবে। অথচ ধরেন যারা শারীরিকভাবে অক্ষম, বয়সের কারণে মানসিকভাবে অক্ষম, ওরা এমপি মন্ত্রী হইতে বসে আছে। তো এই বৃদ্ধরা যতদিন পর্যন্ত রাজনীতি থেকে অবসর না নেবে ততদিন পর্যন্ত এই কালচার আসলে ঠিক হবে না। বিএনপির সাথে আরও অনেকগুলো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে একমতে কেউ পৌঁছাতে পারছে না, সেটা হচ্ছে পিআর নির্বাচন নিয়ে। এক্ষেত্রে এনসিপি পিআর নির্বাচন চাচ্ছে, আবার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, সেক্ষেত্রে বিএনপি এখন পর্যন্ত একমতে যেতে পারেনি।
এই বিষয়গুলো কিভাবে দেখছেন? এগুলো আসলে সংস্কার করবে বলা হচ্ছে, এগুলো তো কি সংস্কারের ভেতরে নাকি বাইরে? এই ক্ষেত্রে আপনাদের স্পষ্ট জবাব কি? দেখুন, প্রথমত হয়েছে আমাদের মন্তব্য হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত হওয়া যায় ওই বিষয়গুলো সংস্কার হোক, আর যেই বিষয়গুলো অতীব জরুরি হিসেবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু ঐক্যমত হওয়া যাচ্ছে না, আপনি সার্ভে করেন না, জনগণ কি বলতে চায় সেটা দেখেন, তাইলেই তো হয়ে যায়। ধরেন পিআর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ধরেন এনসিপি পিআর চাচ্ছে, জামাত পিআর চাচ্ছে, চরমনাইর পীর সাহেবরা পিআর চাচ্ছেন, এবি পার্টি পিআর চাচ্ছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন পিআর চাচ্ছেন, আবার ধরেন অনেকগুলো দল বিএমপি এবং বিএমপির যেই জোট শরিক দলদের কেউ পিআর চাচ্ছে, কেউ চাচ্ছে না। এখন বিএমপির তো এই দেশে একটা বড় স্টেক আছে, তাদেরকে তো অস্বীকার করার কোনো উপায় নাই, বা বিএমপি একমাত্র খারাপ সেইটাও বলার সুযোগ নেই। হ্যাঁ, ধরেন বিএমপি আমার প্রতিপক্ষ হিসাবে আমি তো বলবোই, কিন্তু বিএমপিকে একদম নাকচ করে দেওয়ার অধিকার তো আমার নাই। তাইলে এখানে আপনি কি করবেন? এখানে আপনি সার্ভে করেন জনগণ কি চায়। আপনি সরকারিভাবে একটা সার্ভে করেন না, একটা পুলিং দেন যে পিআর হবে নাকি পিআর হবে না। কিন্তু এইটা নিয়ে প্রতিদিন একদম গ্রাম্য ঝগড়া হচ্ছে ঐক্যমত্য কমিশনে, উঠে যাচ্ছে, ওয়াক আউট করতেছে, চলে যাচ্ছে। এইটা কোন ধরনের কথা ভাই? আপনারা কি জনগণের সাথে তামসা করতেছেন ঐক্যমত্য কমিশনে বসে বসে? আরেকটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছুদিন আগে একটা বিষয়কে কেন্দ্র করে, চাঁদাবাদের একটা বিষয়কে কেন্দ্র করে সারা দেশে যে কমিটি আছে সেটাকে বিলুপ্ত করা হলো কেন্দ্রীয় কমিটির ছাড়া। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যারা আছে বা এনসিপি প্রভাবিত তারাই মূলত এখন কেন্দ্রীয় কমিটিতে আছে, এর বাইরেও আছে। তো অন্যান্য রাজনৈতিক দলের সংখ্যা কম, লোকজন কম। এক্ষেত্রে এটা কি এনসিপি বৈষম্য বিরোধী যে ব্যানারটা সেটা কি এনসিপির দিকে চলে গিয়েছে আপনার মনে হয়? না, দেখুন, প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি আমার তৎকালীন সংগঠন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন থেকে যে প্রস্তাব দিয়েছিলাম, আরও অনেকেই প্রস্তাব দিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভ্যুত্থানকারী সংগঠনগুলোর মধ্যে 34টা ছাত্র সংগঠনগুলোর সাথে লিয়াজু করা হয়েছিল এবং একাধিক বৈঠকও হয়েছিল। তখন আমার প্রস্তাব ছিল এবং আমাদের আরও অনেকেরই প্রস্তাব ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, ফলে এইটাকে অভ্যুত্থানকারী ছাত্র সংগঠনগুলোর থেকেও একজন, দুইজন, তিনজন, যতজনই হোক সদস্যকে নিয়ে এইটার সমন্বয় পরিষদটাকে নতুনভাবে ঢেলে সাজানো। এতে করে এই প্ল্যাটফর্মটার কাজ হবে সরকারকে নানা ধরনের সংস্কার প্রস্তাব দেয়া, অথবা সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে সেটাকে রুখে দেয়া, অর্থাৎ একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা। কিন্তু কোনো অদৃশ্য কারণে এগুলাকে কোনো কানে তোলা হয়নি। পরবর্তীতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু আনুষ্ঠানিকভাবে খুব বেশি কমিটি হয় নাই, জেলা কমিটিগুলা, উপজেলা কমিটিগুলা, ইউনিয়ন কমিটিগুলা সবগুলো আসলে আনুষ্ঠানিকভাবে হওয়ার সুযোগ ছিল না, সবাই নিজের মতো করে সমন্বয় করছে। এখন এইখানে তো ধরেন ডান বাম মধ্যে সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী সবাই এসে এটার মধ্যে ঢুকছে, যে এসে নিজের সমন্বয় দাবি করতে পারতেছে, যেহেতু তার কোনো কেন্দ্র ঘোষিত কোনো কিছুর দরকার হয় নাই, নিজেরা মিলেই হচ্ছে সমন্বয়ক হয়ে গেছে। অভ্যুত্থানের পরবর্তীতে তারা সবচাইতে বেশি কেউ মনোযোগ দিয়েছে গনিমতের মাল সংগ্রহে, যে অমুক আওয়ামী লীগ, তারে ধরতে হবে, অমুকের কাছে টাকা, মানে টাকা দেখলে কার মাথা ঠিক থাকে? ধরেন এটা তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি। ধরেন আপনার এখন মন মানসিকতা হয়েছে যে ভাই কালকে থেকে ভালো হয়ে যাব বা আজকে থেকে ভালো হয়ে যাব, 5 মিনিট পরে আবার আইসা মানে শয়তান সাওয়ার করতেছে। এইটা তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি। ধরেন যেই ছেলেটা আজকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কালকে সে আবার জালিম হয়ে উঠছে। যেই লোকগুলো আজকে মাজলুম ছিল, কালকে সে জালিম হয়ে উঠতেছে। এইটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু আপনি তো সিস্টেমকে এমন ভাবে করতে হবে যে কেউ যাতে আসলে দুর্নীতি না করতে পারে, জালিম যাতে কেউ হয়ে উঠতে না পারে। তো সেইটা আসলে করা যায়নি। সেটা এই সমস্ত প্রস্তাবগুলোকে যদি নিত, গ্রহণ করত, তখন এই জিনিসগুলো আসলে ঘটতো না। কিন্তু সর্বশেষ তাও আমি খুশি যে এই আন্দোলনের প্ল্যাটফর্মটাতে তো এইভাবে আসলে চাঁদাবাজের প্ল্যাটফর্ম হয়ে উঠতে দেখা আমাদের জন্য সুখকর না। তো রিফাত রশিদ সভাপতি হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যেটা করছে সেটা হচ্ছে সমস্ত কমিটিগুলোকে বিলুপ্ত করে শুধু কেন্দ্রীয় কমিটিটা রাখছে। পরবর্তীতে তারা যদি কমিটি দেয়, আমার
দাবি থাকবে যে যাদের বিরুদ্ধে মিনিমাম এলিগেশন আছে তারা যাতে এই প্ল্যাটফর্মটাকে কলুষিত করতে না পারে। তারা জুলাই নিয়ে কাজ করুক, জুলাই নিয়ে তো অনেক কাজ করার আছে, অনেক কাজ করার আছে, ফলে এই প্ল্যাটফর্মটা বেঁচে থাকার দরকার আছে। কিন্তু এইটারে হচ্ছে দলীয় স্বার্থের বাহিরে নিয়ে যাওয়াটা এখন এই নতুন কমিটির যারা আছেন, রিফাত রশিদ, হাসান ইনাম, নীরবরা যারা আছে, ওদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে এটাকে প্রকৃত জুলাইয়ের সম্পত্তি হিসাবে করে তোলা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং জুলাই বিপ্লবের সেই থমথমে মুহূর্তে স্মৃতিচারণা করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা দর্শকরা দেখবেন সবাইকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে আইনিউজ বিডির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের দিনগুলো অনুষ্ঠানে আমাদের অতিথির সঙ্গে জানছিলাম এবং শুনছিলাম এবং শিহরিত হচ্ছিলাম সেই থমথমে মুহূর্তের যে স্মৃতিগুলো রয়েছে, যে দৃশ্যগুলো রয়েছে সেই জুলাই বিপ্লব নিয়ে। ঠিক গত বছর হয়ে গিয়েছিল বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান এবং হয়েছিল একটি গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে অনেকে আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। সকলকে আজকের এই জুলাই মাসে স্মরণ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।